রওশাদ বেসামাল হয়ে আবারও আঁকড়ে ধরে পুতুলের ঠোঁট। ঠোঁট থেকে গলা, পুরো শরীর ছুঁয়ে দিতে থাকে নিজের ওষ্ঠজোড়া দিয়ে। পুতুলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। পুতুল আবারও বলে ওঠে রওশাদকে, উফ, পুতুল বর, এবার ছাড়ো তুমি। রওশাদের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না এতে। রওশাদ উন্মাদের মতো পুতুলের গলা, ঘাড়ে ভালোবাসা পরশ ছুঁয়ে দিচ্ছে। রওশাদ এবার একটানে পুতুলের পরনের জামাটা খুলে নেয়। পুতুল অবাক হয়ে যায় তা দেখে, আর বলে ওঠে রওশাদকে, পুতুল বর, এটা কি করলে তুমি? রওশাদ সাথে সাথে বলে ওঠে, কোনো কথা না পড়ি, আমি তোকে একদম ব্যথা দেব না, তাই ভয় পাস না। এখন পুতুলের দেহের প্রতিটা অংশ এখন রওশাদের কাছে দৃশ্যমান। পুতুলের ফর্সা শরীর, পেট, নাভি দৃশ্যমান হয়ে উঠল সবকিছু রওশাদের কাছে। রওশাদ এবার আরো উন্মাদ হয়ে পুতুলের মধ্যে ডুবে যায়। আর পুতুলও অজান্তেই সংবেদন শব্দ উচ্চারণ করে ওঠে, আহ পুতুল বর, লাগছে, এবার ছাড়ো। রওশাদ সাথে সাথে বলে ওঠে, রওশাদের কণ্ঠে মিশে আছে এক গভীর উন্মাদনা, যা জানান দিচ্ছে আজ কেউ ওর থেকে পুতুলকে আলাদা করতে পারবে না। পুতুল এবার মুখ বুজে দাঁত কামড়ে সবকিছু সহ্য করতে থাকে। তবে রওশাদের উত্তেজনা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। রওশাদ নিজের ভালোবাসা পরশে ছুঁয়ে দিচ্ছে পুতুলের শরীরের প্রতিটা অংশ। আর পুতুল নিজের অজান্তেই মুখ দিয়ে সংবেদনশীল শব্দ করতে থাকে। পুরো রাত নিস্তব্ধ হয়ে যায়। রওশাদ এবার পুরোপুরি পুতুলকে নিজের করে নেয়। ভালোবাসার সাগরে ডুবে যায় দুজনে। সকাল 6টা, জানালা পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে বাতাসে। তখন রওশাদ বসে আছে পুতুলের পাশে। রওশাদের চোখে নিদ্রাহীন ক্লান্তি, আর বুকের ভেতর যেন কোনো এক পাথর চেপে আছে। বিছানায় নিথর হয়ে পড়ে আছে পুতুল, আর পুতুলের নিঃশ্বাস চলছে ধীরে ধীরে। পুতুলের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চুলের গোড়া কপালের উপর পড়ে আছে। রওশাদ বারবার পুতুলের মুখে হাত রাখছে, কোনো সাড়া পেলে যেন একটু স্বস্তি পায়। কিন্তু না, পুতুল এখনো জ্ঞান হারানো অবস্থায় শুয়ে আছে নিথর হয়ে বিছানার ওপর। হঠাৎ বুকের ভেতরটা কেঁপে উঠল রওশাদের। ভয়, অনুশোচনা আর অপরাধ বোধ মিলেমিশে এক ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হয়েছে। এবার রওশাদ কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে তুলে নেয়। দুটো নম্বর ডায়াল করে কল করে কাউকে। একটা দীর্ঘশ্বাস ফেলে রওশাদ ফোনটা নামিয়ে রাখে কথা বলার পর। তারপর পুতুলের পাশে গিয়ে বসে পুতুলের খেয়াল রাখতে শুরু করে। দরজায় ঘন্টার শব্দে চমকে ওঠে রওশাদ। দুটো দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে ডক্টর এলিনা রহমান, মাঝবয়সী এক নারী। চোখে ঠান্ডা দৃষ্টি, কিন্তু মুখে এক ধরনের সংযত কঠোর। কিছুক্ষণ আগে রওশাদই তাকে ডেকেছে কল করে। ভেতরে ঢুকে সরাসরি পুতুলের পাশে গিয়ে বসেন তিনি। পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডক্টর এলিনা পুতুলকে কিছু ওষুধপত্র এবং স্যালাইন দিয়ে রওশাদের দিকে বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে হনন করে বেরিয়ে যান। ডক্টর এলিনা বেরিয়ে যাবার পর রওশাদ ধীরে ধীরে পুতুলের পাশে এসে বসে। তার চোখে জল জমে গেছে। মৃদু শব্দে বলে ওঠে রওশাদ, আমার পুতুল পরি। কথাটা বলেই কপালের ঠোঁট ছুঁয়ে দেয় পুতুলের। তবে রওশাদ হঠাৎই নিজের হুঁশে ফিরে আসে। পুতুলের উপর থেকে তড়িঘড়ি করে উঠে যেতে নেয়, কিন্তু তার আগেই পুতুল দু হাত দিয়ে রওশাদের গলা জড়িয়ে ধরে রওশাদের ঠোঁটে ঠোঁট পুষিয়ে দেয় আর চুমু খায়। রওশাদ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে পুতুলকে, পরি, এটা কি হলো? পুতুল সাথে সাথে নিজের দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, পুতুল বর, তোমার ঠোঁটগুলো না ললিপপ, পুরো ললিপপের মতো মিষ্টি। আমাকে যদি কেউ বলে ললিপপ নেব নাকি তোমার ঠোঁট নেব, তাহলে কিন্তু আমি তোমার ঠোঁটগুলোকেই বেছে নেব। রওশাদ বলে ওঠে সাথে সাথে, আচ্ছা, এত পাকা পাকা কথা কোথায় শিখেছিস? রওশাদের কথায় পুতুল তখন বলে ওঠে, আমি সত্যিই বলছি, তোমার ঠোঁটগুলো না আসলেই অনেক মিষ্টি। কথাগুলো বলতে বলতে রওশাদের ঠোঁটে হাত দেয় পুতুল। আর রওশাদ এবার একটা ডেভিল স্মাইল দেয়, কারণ মেঘনা চাইতেই বৃষ্টি হাজির হয়েছে। রওশাদও কোনো কথা না বলে পুতুলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ধীরে ধীরে চুম্বন আরো গাঢ় হতে থাকে। সুইজারল্যান্ডের ক্যাপটি খুব সুন্দর। বড় কাচের জানালা দিয়ে আলো প্রবেশ করছে। ভিতরে কাঠের টেবিল আর আরামদায়ক চেয়ার।
সেখানে বসে রয়েছে সেজেল, চোখে সানগ্লাস আর মুখটা গম্ভীর। কিছুক্ষণ পর বাইক নিয়ে হাজির হয় জায়েদ। জায়েদ বাইক থেকে নেমে সোজা গিয়ে সেজেলের পাশে চেয়ারে বসে যায়, আর সেজেল একবারও জায়েদের দিকে তাকায় না। জায়েদ সেজেলকে জিজ্ঞেস করে ওঠে, কি রে সেজেল, ক্যাসপার কোথায়? আর তুই এমন চুপচাপই বা বসে আছিস কেন? সেজেল কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, ক্যাসপার কোথায় তা আমি কিভাবে জানবো? হয়তো কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। তখন জায়েদ প্রতি উত্তরে বলে ওঠে, কিন্তু তুই এমন চুপচাপ আছিস কেন? কাল রাতেও আমি কল করেছিলাম, ধরিত্রী, কি হয়েছে তোর? সেজেল তখন রাগী কণ্ঠে বলে ওঠে, তা তোর জানার দরকার নেই। জায়েদ বলে ওঠে আবারও, আরে বল না কি হয়েছে? সেজেল তখন বলে ওঠে, না থাক। জায়েদ আবার বলে ওঠে, বল বলছি। সেজেল এবার বেশ রেগেই যায়, রেগে কটমট করে বলে ওঠে দাঁড়িয়ে, জানতে চাস কি হয়েছে আমার? তুই কালকে এএমজির সাথে এমন ব্যবহার করলি কেন? আর আমাকে জোর করে কেন ওখান থেকে নিয়ে আনলি? সেজেলের কথায় জায়েদ কিছুটা থমকেই যায়। জায়েদ অবাক হয়ে বলে ওঠে, তুই ওই বাইরের ছেলেটার জন্য আমার উপর রাগ করছিস? কে হয় ও তোর? প্রতি উত্তরে সেজেল বলে ওঠে, দেখ একদম ফালতু কথা বলিস না, এমন কোনো বিষয় না। জায়েদ তখন আবারও বলে ওঠে, না এমনি বিষয় না। কি হয়েছে তোর? ওই ছেলের জন্য কেন এমন করছিস? জায়েদ সেজেলের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করে। প্রতি উত্তরে সেজেল বলে ওঠে, ছাড় আমাকে, লাগছে। জায়েদ আবারও বলে ওঠে, না, আগে তুই আমাকে এটা বল, ওই ছেলের জন্য কেন এমন করছিস তুই? কোথাও আবার তুই ওই ছেলেটাকে। আর কথাটা বলতে পারলো না। সেজেল চিৎকার করে বলে উঠল, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোর জন্য ওর নাম্বারটাই নিতে পারলাম না। কথাটা বলেই সেজেল জোর করে জায়েদ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায়। জায়েদও রাগে হাত মুষ্টি করে টেবিলে বাড়ি মারে। আর পরক্ষণেই মনে মনে ভেবে ওঠে জায়েদ, যা ইচ্ছে করুক ও, তাতে আমার কি? আর আমি বা কে হই ওর? কথাটা ভেবেই জায়েদ রাগে কটমট করতে করতে বাইক স্টার্ট দেয়। অপরদিকে এএমজি বলে ওঠে, তুমি এসে গেছো? আলমা বলে ওঠে, হ্যাঁ আমি এই প্রথম তোমার মুখ দেখলাম। তা তুমি কেন সেহেনাজ পরিবারকে ধ্বংস করতে চাও? বাড়িতে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করলো আলমা এএমজি কে। আলমার প্রশ্নে মুচকি হেসে সোফার উপর থেকে উঠে দাঁড়িয়ে এএমজি বলে উঠল, এত কিছু তোমার না জানলেও চলবে। তোমাকে আমি যে কাজের জন্য এখানে এনেছি সেই কাজে মন দাও, কেমন? আলমাও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। পরক্ষণে শয়তানি হেসে বলে ওঠে, আর আমি যদি তোমার কথা মতো না চলি তাহলে কি করবে তুমি? এবার এএমজি মুচকি হেসে ধীরে ধীরে আলমার দিকে এগিয়ে আসে। আচমকা এসে আলমার গলা শক্ত করে চেপে ধরে। মুহূর্তে এএমজি মুখের পরিবর্তন ভয়ঙ্কর রূপে পরিণত হয়। আলমা নিজেকে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছে। তখন এএমজি বলে ওঠে দাঁতে দাঁত চেপে, আমার কথা না শুনলে তোকে জানে মেরে দেবো। আর তোর মতো চুনিপুটিকে মারতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না, বুঝলি? কথাটা বলেই এএমজি ঝাড়ি মেরে আলমার গলা ছেড়ে দেয়। ছাড়া পেতেই আলমার সোপায় হাতলে হাত রেখে ভর দিয়ে বেশ কাঁদতে থাকে। ভয়ে এএমজির দিকে তাকায়। ততক্ষণে এএমজি মুখভঙ্গি আবারও শান্ত হয়ে গিয়েছে আগের মতো। আলমা এএমজিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে বোঝা বড়ই কঠিন। আসলে তোমার আসল রূপ কোনটা? এখন যেটা দেখছি সেটা, নাকি একটু আগে যেই ভয়ঙ্কর রূপটা দেখলাম সেটা? আলমার কথায় এএমজি হা হা করে হেসে ওঠে, বলে ওঠে, বেশি গভীরে যেতে যাস না, ডুবে মরবি। আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করলেও তুই জানে মারা পড়বি। আলমা কিছুটা ঘাবড়ে এএমজির দিকে তাকিয়েই থাকে। পরের দিন রাস্তা দিয়ে আনমনে হাঁটছে সেজেল। আগের দিন জায়েদের সাথে ওরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। ওরকম আচরণ করে সেজেল এখন নিজেই অনুশোচনায় ভুগছে। সেজেল আনমনে রাস্তার পাশে একটা ফুটপাত বেঞ্চে বসে পড়ে আর নানা চিন্তা ভাবনা করার পর ফোনটা বের করে জায়েদের নাম্বারে কল করে। কল দিতে গিয়েও দ্বিধায় পড়ে যায় সেজেল, তবে মনের মধ্যে সাহস জুগিয়ে কল দিয়ে বসে। জায়েদ একটি ক্যাফেতে বসে সেজেলের কথাই চিন্তা করছিল। আর ঠিক তখনই ক্যাসপার সেখানে আসে। জায়েদকে এত উদাসীন দেখে ক্যাসপার মজা করেই জিজ্ঞেস করে, হেই ব্রো, তোর কি যৌবনে লাড়া দিছে? ক্যাসপারের কথা শুনে জায়েদ কটমট করে তাকায় তার দিকে।
ক্যাসপার একটু আমতা আমতা করেই বলে ওঠে, না মানে আমি বলতে চাইছি তোর কি হয়েছে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? জায়েদ সাথে সাথে বলে ওঠে, না আমার কিছুই হয়নি।